গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আলাদা করে শপথ নেওয়ার কিছু নেই। সংসদে বিল উত্থাপনের মাধ্যমে বিষয়টি কার্যকর হবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী আনী। প্রশাসনের কেউ গোপনে মবকে প্রশ্রয় দিলে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর মোংলা বন্দরকে আরও গতিশীল ও উন্নত করতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজ নিজ এলাকায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। শনিবার পিরোজপুরে মহান শহীদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর সুমন। এ সময় তিনি বলেন, দুর্নীতির কারণে বিগত ১.৫ বছর দেশে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়নি, সেগুলো চিহ্নিত করে দ্রুত কাজ করা হবে। বিভিন্ন রকম দুর্নীতির কারণে তো আমরা বিভিন্ন এই গত ১.৫ বছরে আমাদের অনেক ধরনের অবকাঠামোগত কাজগুলি আমরা কোনো টাকা পয়সা পাই নাই, কাজ হয়নি। তো আমাদের উচিত হবে যে এই দুর্নীতি জিরো টলারেন্স, এই ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন। লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, আলাদা করে শপথ নেওয়ার কিছু নেই। সংসদে বিল উত্থাপনের মাধ্যমে স্বাভাবিকভাবেই গণভোটের হ্যাঁ জয়যুক্তের বিষয়টি কার্যকর হয়ে যাবে। হ্যাঁ না ভোট হয়েছে গণভোট, সেখানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। হায়ের শপথের কোনো প্রয়োজন নাই, হ্যাঁ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকরী হবে। বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন অভিযোগ করেন, প্রশাসনের মধ্যেও কেউ গোপনে মবকে প্রশ্রয় দিচ্ছে। সরকার তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একটি মহলকে আমরা দেখেছি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন। একটি মহলকে আমরা দেখি এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের থেকেও গোপনে গোপনে অনেকে মবকে পৃষ্ঠপোষকতা করেন। এদিকে মোংলা সমুদ্র বন্দর পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সম্ভাবনা ও সুযোগ সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বন্দরটিকে আরও গতিশীল ও উন্নত করতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সক্ষমতার শতভাগ আমরা এটা ব্যবহার করতে চাই। চিটাগাং বন্দর বাংলাদেশের বন্দর, মোংলা বন্দর বাংলাদেশের বন্দর। বন্দরের সভাকক্ষে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম চলমান ও নতুন প্রকল্প সমূহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারিফ রহমান, সময় সংবাদ। দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার বাইরে থাকা দেশের মানুষের অধিকার ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সকালে এফটিসিতে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি গণতান্ত্রিক চর্চায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব আলো তুলে ধরে বলেন, দলীয়করণ ও আত্মীয়করণের জন্য ধ্বংস হয়েছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, যেগুলো ঠিক করতে নতুন সরকার সুশাসন ও জবাবদিহি নিশ্চিতের যে বার্তা দিচ্ছে তা ইতিবাচক সুষমার ইঙ্গিত। বেশ অনেক বছরে দেশের মানুষ গণতন্ত্র যথাযথভাবে অনুশীলন করতে পারে নাই। এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। যতখানি ভেবেছি আমরা তার চেয়েও বেশি। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। জুলাই সনদ দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি স্বৈরাচার ফেরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় তিনি একথা বলেন। দেশের শান্তি শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানান নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে? আপনারা গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের বিপথে হাঁটছে। একটা হলো জাতীয় সংসদে, আর একটা ভোট হলো কিসে? গণভোটে। এখন একটাতে শপথ গ্রহণ যদি সরকার করে আর আরেকটাই না করে, তাহলে সরকারকে জনগণ কি বলবে? কি জনগণের সরকার বলবে?
জনগণের পক্ষের সরকার বলবে? সময় সংবাদে আরও থাকছে। যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। দিনের তাৎপর্য তুলে ধরলেন মমতা। পর্তুগালেও ভাষা শহীদদের স্মরণ। শ্রদ্ধায় আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছেন দেশের সর্বস্তরের মানুষ। শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে সর্বত্র শুদ্ধ বাংলা চর্চা ও ভাষার মর্যাদা রক্ষার প্রত্যয় জানান আগতরা। ভোরের আলো ফুটতেই শহীদ মিনারে মানুষের ঢল। ফুল হাতে সারিবদ্ধভাবে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ২১-এর গান গেয়ে প্রভাত ফেরিতে অংশ নেয় অনেকে। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় ভাষা আন্দোলনের বীর শহীদদের। সবার আগে শ্রদ্ধা জানাতে চাই শহীদদের জন্য, যাদের জন্য আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি। মুখের ভাষা, মায়ের ভাষার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, যে রক্তপাত, তার উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি, সেই ভাষা বাংলা। সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনেকে পরিবার পরিজন নিয়ে আসেন ফুল দিতে। এছাড়া কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনেকে স্মরণ করেন ২১কে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। সাধারণ মানুষের পাশাপাশি প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এই বাংলা ভাষার জন্য মানুষের প্রাণ দেওয়া, এটা পৃথিবীতে ভাষার জন্য প্রাণ দেওয়া এটা পৃথিবীতে বিরল। বড়দের পাশাপাশি শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার তাৎপর্য তুলে ধরতে অনেকে আসেন সন্তানদের নিয়ে। আমার চাকমা ভাষা সহ পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা থাকুক মাথা উঁচু করে। আমি চাবো ভবিষ্যৎ প্রজন্ম যেন এই বিষয়টি অনুধাবন করতে পারে, পার্শ্ববর্তী দেশের বিজাতীয় ভাষায় যদি যেন অনুপ্রবেশ না ঘটায়। এছাড়া বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর লোকজন ঐতিহ্যবাহী পোশাক আর নিজস্ব বর্ণমালায় লেখা অমর ২১-এর প্ল্যাকার্ড নিয়ে শ্রদ্ধা জানান শহীদ মিনারে। তানজিল হাসনাত, সময় সংবাদ। চলছে অমর ২১-এর বইমেলা আয়োজনের প্রস্তুতি। এই বইপ্রেমী মানুষ, লেখক আর প্রকাশকদের পদচারণায় মুখর হয়ে ওঠার অপেক্ষায় বাংলা একাডেমি প্রাঙ্গণ। নির্বাচনের কারণে আয়োজন দেরিতে শুরু হলেও ভালো সাড়া পাওয়ার আশা আয়োজকদের। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন ঘিরে প্রাণবন্ত হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ। বিশেষ করে পহেলা ফাল্গুন ২১শে ফেব্রুয়ারিতে দেখা যায় ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। তবে এবারের চিত্র ভিন্ন। নির্বাচনের কারণে এবার বইমেলা শুরু হচ্ছে দেরিতে। পহেলা ফেব্রুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আয়োজন। আর সেই অপেক্ষায় আছেন বইপ্রেমীরা। আমি হৃদয়ের টানে বাংলা একাডেমিতে আজকে এসেছি, কিন্তু আমার কাছে নিষ্প্রাণ লাগছে। আমার জীবনের প্রথম দেখলাম যে ২১-এর বইমেলা ২১-এ হচ্ছে না, কিন্তু একদিক দিয়ে চিন্তা করলে দেখা যায় দেশের তো কোনো না কোনো কাজে লাগছে। ২১শে ফেব্রুয়ারিতে বইমেলা পরে শুরু হবে, ব্যাপারটা আসলে একটু খারাপ লাগার, যে জমজমার যে পরিবেশ সেটা নাই। বাংলা ভাষা ও সাহিত্যকে ঘিরে দেশের সবচেয়ে বড় এই আয়োজন সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকেরা। এবার রমজান মাসে মেলা আয়োজন হওয়ায় থাকছে কিছুটা ভিন্ন ধর্মী ব্যবস্থাপনা। বাংলা একাডেমির সাথে কথা হয়েছে, আমরা যে প্রায় ১১৫০টা আপনার যে বরাবর যেটা হয় তার থেকে একটু বাড়তিই করা আছে, সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। ফাল্গুনের দিনটা পাওয়া যায় সব সময়, তার উপরে ২১শে ফেব্রুয়ারির দিন একটা বিশাল ক্রাউড যে থাকে, সেটাও এবার মিস হয়েছে। একটা সম্ভাবনা ছিল যে ২১শে ফেব্রুয়ারি যে উদ্বোধন করার, তো তারপরে যে সব মিলাই যে আপনার সরকার গঠন এবং বিভিন্ন রকমের রাষ্ট্রীয় যে বিষয় আছে, সেগুলো সবকিছু মিলিয়ে সম্ভব হয়নি। দেরিতে শুরু হলেও মেলায় ভালো সাড়া পাওয়ার ব্যাপারে আশাবাদী আয়োজক কমিটি। ২১শে ফেব্রুয়ারি শুরু হলেই বাংলা একাডেমি প্রাঙ্গণ ভরে ওঠে বই, পাঠক আর লেখকের পদচারণায়। তবে এবারের দৃশ্যটা কিছুটা ভিন্ন। বাংলা একাডেমি প্রাঙ্গণে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছে কর্মীরা। আয়োজকরা বলছে বইমেলা শুরু হলে এ প্রাঙ্গণ ফিরে পাবে তার চেনা চাঞ্চল্য। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। নিয়মিত চর্চা আর পাঠ্য বইয়ের অভাবে হারিয়ে যাচ্ছে শেরপুরের ১৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি।
নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় হারাচ্ছে হাজারো বছরের ঐতিহ্য। ভাষা সংস্কৃতিকে টিকিয়ে রাখতে কালচারাল একাডেমি ও স্কুলে নিজ ভাষার শিক্ষক নিয়োগের দাবি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। বলা হয়ে থাকে মাতৃভাষা মানুষকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং ইতিহাস ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। শেরপুরে 16টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। স্থানীয়রা জানান, জেলার গারো পাহাড়ের বিদ্যালয়গুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা বাংলা ভাষায় সমৃদ্ধ হতে গিয়ে অজান্তেই হারিয়ে ফেলছে নিজেদের মাতৃভাষা। আস্তে আস্তে কমে যেতেছে। আমাদের আলাদা সংস্কৃতি আছে, এর মধ্যে ভাষা, পোশাক, খাবার সবকিছুই আলাদা। নিজস্ব ভাষা টিকিয়ে রাখতে কালচারাল একাডেমি গড়ে তোলার দাবি স্থানীয়দের। পাঠ্যপুস্তক এবং হরফ না থাকার কারণে ভাষা চর্চাটা ঠিকমতো হচ্ছে না। পাঠ্যপুস্তকের ব্যবস্থা করতে হবে এবং কালচারাল একাডেমি করতে হবে। এগুলো রক্ষা এবং আরো চর্চার জন্য আমরা একটা কালচারাল একাডেমি করার জন্য ইতিপূর্বে আমরা প্রস্তাব দিয়েছি, সেটা সরকারের কাছে পর্যালোচনার মধ্যে আছে। বেসরকারি সংস্থা আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের তথ্য মতে জেলার সীমান্ত জুড়ে 60টি সম্প্রদায়ের 60,000-এর বেশি মানুষের বসবাস। এর মধ্যে গারো, বর্মন, কোচ ও হোদির সংখ্যা বেশি। সময় সংবাদ, শেরপুর। ভাষার জন্য জীবন দেয়া এক অমর শহীদের স্মৃতি ধরে রাখতে গড়ে উঠেছে একটি জাদুঘর, কিন্তু সেখানে নেই ইতিহাসের সংরক্ষণ, কোনো স্মারক বা প্রামাণ্য দলিল। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতি জাদুঘর এখন কেবল নামেই জাদুঘর। দেড় যুগ পেরিয়ে গেলেও পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচোয়া গ্রামে জন্ম ভাষা শহীদ আব্দুল জব্বারের। সবুজে ঘেরা এ জনপদেই বেড়ে উঠেছিলেন তিনি। সাধারণ জীবনযাপন করলেও ইতিহাসের এক অসাধারণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। 1952 সালের ভাষা আন্দোলনে রাজপথে নেমে মাতৃভাষার অধিকারের দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দেন তিনি। সেই আত্মত্যাগ তাকে স্থান দিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাতারে। যে গ্রামে জন্ম নিয়েছেন এমন বীর সন্তান, সেই পাঁচোয়া গ্রামটির নামকরণ করা হয়েছে ভাষা শহীদ আব্দুল জব্বার নগর। তার স্মৃতিকে ধরে রাখতে 2008 সালে নির্মাণ করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। কিন্তু দেড় যুগ পেরিয়ে গেলেও এখনও পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। স্থানীয়রা জানান, প্রতি বছর মাতৃভাষা দিবসের আগ মুহূর্তে জাদুঘরটি ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, কিন্তু সারা বছর তেমন কোনো কর্মকাণ্ড থাকে না। প্রায় 1460 বর্গফুট আয়তনের গ্রন্থাগার ও জাদুঘরটিতে 4000-এর বেশি বই থাকলেও নেই পাঠকের আনাগোনা। জাদুঘরে শহীদ জব্বারের ছবি, ব্যবহৃত জিনিসপত্র বা উল্লেখযোগ্য কোনো স্মারকও নেই। স্মৃতি জাদুঘরটি শুধু নামেই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ওনার কোনো ব্যবহৃত বা কোনো স্মৃতিচিহ্ন এখানে নাই। ফেব্রুয়ারি আসলে সবাই খোঁজখবর নেয়, আগে খোঁজখবর রাখে না। ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগারটি পরিদর্শন করতে আসে, যখন দেখে শুধু বই, জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র নাই, তখন আমাদেরকে বলে আপনারা এখানে কি করেন। উপজেলা প্রশাসন বলছে, জব্বার নগরের নামে সরকারি গ্যাজেট, সড়ক সংস্কার, ভাষা শহীদের নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ দর্শনার্থী বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা। এটাকে আরো বড় পরিসরে কিভাবে করা যায় এবং এখানে দর্শনার্থীর সংখ্যা বাড়ানো যায় সেটা আমরা পরিকল্পনা করেছি। 1919 সালে জন্মগ্রহণ করেন ভাষা শহীদ আব্দুল জব্বার। নতুন প্রজন্মের কাছে তার আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা ও স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি ময়মনসিংহবাসীর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বান্দরবানে সাঙ্গু নদীর তীরে বাড়ছে বাদাম চাষ। স্বল্প ব্যয় ও কম শ্রমে বেশি লাভ হওয়ায় খুশি চাষিরা। আবাদ বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর এখন সবুজের সমারোহ। নদীর পানি শুকিয়ে যাওয়ায় জেগে ওঠা চরে শুরু হয়েছে বাদামের চাষ। বান্দরবান জেলার সদর, রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলিকদম ও নাইক্ষ্যছড়ি উপজেলার সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর জুড়ে এখন দেখা মেলে এমন দৃশ্যের। প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে নদীর পানি শুকিয়ে গেলে দুই তীরে বাদাম রোপণ করেন চাষিরা। বেলে দোআঁশ মাটির বাদাম চাষে উপযোগী হওয়ায় ফলনও হয়েছে ভালো।
বর্তমানে সাঙ্গু নদীর চর থেকে বাদামতলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। স্বল্প ব্যয় ও কম শ্রমে বেশি লাভ হয় সুখী চাষিরা। প্রত্যেক বছরে আমরা এইগুলো চাষ করি, নিজের সংসার চালাই। আশা করি বাদামটা ভালোভাবে হতে হবে। অন্য বছর থেকে এই বছর একটু ফল ভালো হয়েছে। আশা করি আমার কিছু লাভ হবে, আরো লাখ 2 লাখ টাকা আমি বেচতে পারবো, মোট 3 লাখ টাকা মতো বেচতে পারবো। পাহাড়ে বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। পরিকল্পিতভাবে যদি আমরা তাদেরকে আরো প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে আমরা আরো মোটিভেশন করতে পারি, তাদেরকে যে জমিগুলি আছে সবগুলি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে উৎপাদন বহুগুণে বেড়ে যায়। কৃষি বিভাগের তথ্য, চলতি অর্থ বছরে পাহাড়ে 2342 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। সময় সংবাদ, বান্দরবান। মোংলায় অস্ত্র ও গোলাবারুদ সহ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের মূর্তির খাল এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করা হয়। এছাড়া ধ্বংস করা হয় ডাকাত করিম শরীফ বাহিনীর 5টি আস্তানা। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা। সময় সংবাদে আরও থাকছেন। অস্ট্রেলিয়ায় পৌঁছে এশিয়ান কাপের প্রস্তুতি শুরু বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা, ইনজুরি না থাকায় স্বস্তি কোচিং স্টাফের। 500 বছরের ইতিহাস ধারণ করে দাঁড়িয়ে আছে কারুকার্যমণ্ডিত বাবা আদম শহীদ জামে মসজিদ। চুন সুরকির গাঁথুনিতে নির্মিত এই দৃষ্টিনন্দন স্থাপনাটি শুধু নামাজের স্থান নয়, বরং ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন। ঢাকা থেকে প্রায় 28 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জের মীর কাদিমের দরগাবাড়ির প্রাচীন মসজিদটি পর্যটকদের জন্য আকর্ষণীয়। প্রধান রাস্তা থেকে স্পষ্ট বোঝা না গেলেও সরু পথে ভেতরে যেতেই চোখে পড়বে প্রাচীন মসজিদ। সৈয়দ বাবা আদম শহীদ রাদিয়াল্লাহ আনহু শাহী জামে মসজিদ এটি। তবে বাবা আদম মসজিদ নামে ব্যাপক পরিচিতি। রাজধানী ঢাকা থেকে প্রায় 28 কিলোমিটার দূরত্বে মুন্সিগঞ্জের মীর কাদিমের দরগাবাড়ির এই মসজিদ ঘিরে পর্যটকদের নানা কৌতূহল। চমৎকার নির্মাণশৈলীর এই মসজিদ 43 ফুট দৈর্ঘ্য আর 36 ফুট প্রশস্ত। দেয়ালগুলো 78 ইঞ্চি পুরো। এটি সবশেষ সংস্কার হয়েছিল 1909 সালে। দুই দেয়ালের মাঝখানে 8 ফুট 10 ইঞ্চি করে লম্বা ও 5.5 ফুট ব্যাসার্ধের দুটি কালো পাথর। এই দুটি পাথরের খুঁটির উপরই দাঁড়িয়ে আছে মসজিদটি। সুলতানি আমলের এই মসজিদের দক্ষিণ পাশের পাথরের খুঁটি কিছুটা গরম আবহাওয়া তৈরি করে, আর উত্তরেরটি মাঝে মাঝে ঘামে, শীতল আবহাওয়া তৈরি করে। মসজিদটিতে কোনো জানালা না থাকলেও তাপমাত্রা সহনশীল। এলাকার ছোট বড় যারা আছি সবাই সম্মিলিতভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। সুলতান জালালউদ্দিন ফতেহ শাহর শাসন আমলে 1483 সালে মালেক কাফুর এই মসজিদ নির্মাণ করেন। মসজিদের ভিতরে নামাজ পড়ে সব থেকে বেশি তৃপ্তি পাওয়া যায়। হযরত বাবা আদম সাহেব রহমতুল্লাহের মসজিদ, তার মাজার, এখানে নামাজ পড়তে আসি, আমাদের কাছে খুব ভালো লাগে। অযত্নে এত নান্দনিক নির্মাণ শৈলী এখন হুমকির মুখে। প্রাচীন এই মসজিদের দক্ষিণ পশ্চিম দেয়ালে ফাটল দেখা দিয়েছে। মসজিদের ভেতর থেকে গম্বুজেও ফাটল, কয়েকটি স্থানে ইট খুলে গেছে। এটি সংস্কার জরুরি। বালু বিভিন্ন কিছু জোরে জোরে পড়তেছে। মসজিদটা অনেক সংস্কার করা দরকার, ঠিক আছে, অতি শীঘ্র সংস্কার করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশেষ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে সংরক্ষণ করে, তারা যাতে এটার দিকে খেয়াল করে এটাকে সংস্কার করে, এটা আমাদের দাবি। 1948 সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেয়। ইটের সাথে চুন সুরকি আর তেঁতুলের পানি দিয়ে 542 বছর আগে নির্মাণ করা এই 6 গম্বুজ মসজিদটি এই অঞ্চলের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সামাজিক মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের কলকাতায় রবীন্দ্র সদন এলাকায় মহান 21শে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির সামনে একাডেমি অফ ফাইন আর্টস সংলগ্ন রাস্তায় নজর কাড়ে বাংলায় বর্ণমালা। আমার নামটা থাকবে তো,
কবিতা আবৃত্তি, গান পরিবেশন আর বাংলা ভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কেউ কেউ। ভাষা ও চেতনা সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। আমাদের যে ভাষা শহীদ আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে করতে সমবেতভাবে আমরা এখানে আসলাম। এই দিনের গুরুত্ব তো সব থেকে বেশি, কারণ আমরা তো যারা কথা বলি, কথা বলতে পারি, ঈশ্বর প্রদত্ত আমাদের এই ক্ষমতা রয়েছে, তারা তো ভাষা ছাড়া আমরা অচল। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচি নেওয়া হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্ককে আরও জোরদার করতে চায় নয়াদিল্লি। স্থানীয় সময় শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভিসাসহ সব বিষয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান এই মুখপাত্র। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের অঙ্গীকার তুলে ধরা হয়েছে। ভিসা ইস্যুতে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা ও শক্তিশালী করার ইচ্ছা ব্যক্ত করেছি। বিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এ সংক্রান্ত একটি রুল জারি করেন আদালত। এর রায়ের ফলে ট্রাম্পের আরোপিত শুল্ক বাতিল সহ সংগৃহীত $175 বিলিয়ন বেশি শুল্ক ফেরত দিতে হতে পারে তার প্রশাসনকে। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বিতর্কিত শুল্ক নীতিকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির একটি আপিল আদালত। শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ 6-3 ভোটে এই রায় দেন। রায়ে বলা হয় 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA ব্যবহার করে প্রেসিডেন্ট যে শুল্ক আরোপ করেছেন তা ইখতিয়ারের বাইরে। 127 পৃষ্ঠার নতুন রায়ে আপিল আদালত বলেছেন, শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের একক ক্ষমতার বিষয় নয়, এটি কংগ্রেসের মূল ক্ষমতার অন্তর্ভুক্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস তার রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে কর ও শুল্ক নির্ধারণের ক্ষমতা দেয়া হয়েছে কংগ্রেসকে, প্রেসিডেন্টকে নয়। এখতিয়ারের বাইরে গিয়ে শুল্ক আরোপের জন্য প্রেসিডেন্টকে কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট অনুমোদনের প্রমাণ চাইলে তা দিতে ব্যর্থ হন ট্রাম্প। পেন ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদরা জানান, IEEPA ভিত্তিক ট্রাম্পের শুল্ক থেকে $175 বিলিয়ন বেশি আদায় হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর ওই অর্থ ফেরত দিতে হতে পারে। আর প্রশাসনকে উচ্চতর আইনি লড়াইয়ের সুযোগ দিতে এই রায় 14 অক্টোবরের আগে কার্যকর হবে না বলে জানান আদালত। ট্রাম্প আপিল আদালতের রায়কে অত্যন্ত পক্ষপাত দুষ্ট উল্লেখ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই সিদ্ধান্ত বহাল থাকলে তা সত্যিই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সুপ্রিম কোর্টের কয়েকজন সদস্যের ব্যবহারে তিনি লজ্জিত, কারণ তারা যুক্তরাষ্ট্রের হিতে কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়। শুল্ক আরোপে আরও অন্যান্য পথ খুঁজে বের করার হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা সরাসরি সবকিছুর উপর 10% শুল্ক আরোপ করছি। এটা করা একদম সঠিক সিদ্ধান্ত ছিল এবং তা কার্যকর হচ্ছে। এতে আমাদের দেশের অনেক অর্থ আসবে। আর প্রায় 5 মাসের সেই সময়ে আমরা প্রয়োজনীয় বিভিন্ন তদন্ত করব, যাতে অন্য দেশগুলোর উপর ন্যায্য শুল্ক বা প্রয়োজনে শুল্ক আরোপ করা যায়। So we're doing that period, but we're immediately instituting the 10% provision, which we're allowed to do. ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই চীন, কানাডা, ভারত, মেক্সিকো সহ প্রায় সব দেশের পণ্যের উপর 10 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেন। বাংলাদেশের উপর আরোপিত 20% শুল্ক কমিয়ে গেল 9 ফেব্রুয়ারি তা 19% করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ায় পৌঁছে এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে টানা 2 ঘন্টা অনুশীলন করেছে লাল সবুজ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন আফ্রিদা, ঋতুপর্ণারা। দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় ফুটবলারদের চোখে মুখে ভ্রমণ ক্লান্তি থাকলেও ইনজুরি না থাকে স্বস্তি কোচিং স্টাফের। মূল পর্ব শুরুর আগে আগামী 25 ফেব্রুয়ারি স্থানীয় একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে নারী দল।
জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স, মিশন অস্ট্রেলিয়ার আগে এমন অনেক দেশের সঙ্গে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলার কথা শুনিয়েছিল বাফুফে। তবে আশ্বাসেই শেষ হয়েছে ফেডারেশনের প্রস্তুতি, বাস্তবে আলোর মুখ দেখেনি। আগামী 3 মার্চ 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ অভিযানে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। 6 মার্চ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী উত্তর কোরিয়া। এএফসি আগামী 27 ফেব্রুয়ারি থেকে অংশগ্রহণকারী দলগুলোকে টিম হোটেলে তুলবে। তার আগে বাফুফের ব্যবস্থাপনায় নারী দলের ঠাঁই হয়েছে সিডনির এই ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে। এখানেই 6 দিনের অনুশীলন ক্যাম্প করবে লাল সবুজ। মাঝে 25 ফেব্রুয়ারি স্থানীয় একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে আফ্রিদারা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিডনিতে পৌঁছানোর পর অল্প সময় বিশ্রাম নিয়ে সকালে ভ্যালেন্টাইন পার্কে অনুশীলনে নেমে পড়ে ফুটবলাররা। সকাল 8টা থেকে 10টা 2 ঘন্টা নিজেদের প্রস্তুতি সেরেছেন ঋতুপর্ণারা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হাতে সময় পাবে ফুটবলাররা। অস্ট্রেলিয়ায় আসার পথে দীর্ঘ ভ্রমণক্লান্তি থাকলেও দলে ইনজুরি সমস্যা না থাকায় নির্ভর কোচিং স্টাফ। ভ্রমণজনিত যেই ক্লান্তি সেটা তো আছে প্লেয়ারদের মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনো ইনজুরির সংখ্যা আমাদের মধ্যে নেই। আমরা সবাই মোটামুটি ফিট আছে প্লেয়াররা। সো আমরা চেষ্টা করছি এখন ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার জন্য। কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে প্লেয়ারও চেষ্টা করতেছে। আজকে ট্রেনিং সেশনটা মোটামুটি ভালো হয়েছে। এশিয়ান কাপের আগে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের সুযোগ সুবিধায় সন্তুষ্ট গোলরক্ষক কোচ। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কসের ফ্যাসিলিটিটা আসলে একটা প্রপার ফুটবল টিমের জন্য যত রকমের ফ্যাসিলিটিস দরকার সবই এখানে আছে। সো আমাদের এইটা নিয়ে আসলে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। বাংলাদেশ দল গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে আগামী 9 মার্চ উজবেকিস্তানের বিপক্ষে লড়বে। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হাতে ফুল নিয়ে গৌরবের মিনারে প্রভাত ফেরি। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ, 21-এর চেতনা ধারণের প্রত্যয়। ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মন্ত্রিপরিষদ পরিবার নিয়েও পুষ্পস্তবক অর্পণ। মুক্তির চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার সরকারের। এবং প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান। ঈদের আগেই ইমাম, মুয়াজ্জিন, ধর্মগুরুরা পাবেন সম্মানীয় ভাতা। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা। এই ছিল সময় সংবাদে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন ইনান। ধন্যবাদ জাফর। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।